খালি বস্তার পর বস্তা, যেটাকে অনেক সময় বলা হয় গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ কম্পিউটারের একদিক থেকে কিছু ডাটা ঢুকিয়ে দিলেন আর কিছু রেজাল্টস বেরিয়ে আসলো, সেটাই একটা মহা গবেষণা হয়ে গেল, নট নেসেসারিলি। সেই আত্মজীবনের শুরুতে আপনি লিখেছেন যে আমি শৈশব, কৈশোর এবং যৌবনেও যেসব শিক্ষকদের পেয়েছি তারা ছিলেন খুবই সৎ এবং আইনের প্রতি তারা ছিলেন অত্যন্ত অনুগত, নিয়মের বাইরে তারা কোনো কিছু করতে চাইতেন না। আজকে স্যার আমি একটা প্রতিবেদন পড়ছিলাম যেখানে এসেছে যে চুরি এবং অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার হয়েছে বাংলাদেশিদের 325টা গবেষণাপত্র এবং সেইখানে সব বড় বড় জার্নালগুলিতেই তাদের গবেষণাপত্র প্রত্যাহার হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ড্যাফোডিল এই ধরনের বিশ্ববিদ্যালয় এসেছে। এখন যারা স্যার উচ্চশিক্ষার মানদণ্ড হবে বা যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে, তারা যদি এরকম কাজে লিপ্ত থাকে, মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটার আসলে কি এখন অবস্থা? আমি খুব লজ্জিত যে খবরটা আমি পড়েছি, আপনি যেটা বলেছেন সেটা আমি সকালেই পড়েছি, এবং এইরকম চর্যবৃত্তি বিশেষ করে গবেষণাপত্রের ক্ষেত্রে হয়, এটা আমরা বিভিন্ন সময় শুনেছি। তা আজকাল ডিজিটাল টেকনোলজি হওয়ায় যেটা হয়েছে, চর্যবৃত্তি খুব সহজেই ধরা পড়ে। কয়েকটা অ্যাপ আছে, সেগুলো ব্যবহার করলেই, ওর উপর প্রয়োগ করলেই বেরিয়ে যায় যে একই লেখা, একই ধরনের বক্তব্য আর কয়টা জায়গায় আছে, কোথা থেকে আছে। তো সেইখানে আপনি ধরা পড়ে যান, ফলে এইগুলো এখন বেশি বেশি করে উদ্ঘাটিত হচ্ছে, এইটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যখনই পত্রিকা খুলি দেখি যে অমুক ভাইস চ্যান্সেলর হয়েছেন, শতাধিক প্রবন্ধ উনি লিখেছেন। তো কীভাবে লিখলেন, কবে লিখলেন, কোন সাধনা করে লিখলেন, আমার বুঝে আসে না। আমি আমার জীবনে অনেক লেখা লিখেছি যেগুলো যে কোনো ইন্টারন্যাশনাল জার্নালে পাঠালে এখন বুঝি যেটা পাবলিশ হতে পারত, কিন্তু আমি ভীষণ ধরনের যেটাকে বলা হয় কোয়ালিটি কনসিয়াস ছিলাম, যে কারণে আমি মনে করতাম আমার এটা লেখাটা কিছু হয় নাই, তুচ্ছ হয়েছে, সেই জন্য আমি সবসময় পাঠানোর চেষ্টা করি নাই। পরে একদিন শুনলাম আমার একটা লেখা যেটা কানাডা থেকে প্রকাশিত হয়েছে, সেটা এটা খুব মৌলিক গবেষণা, আচ্ছা, ফিশারিজ নিয়ে, ওপেন অ্যাক্সেস ফিশারিজ, মানে যমুনা নদীতে যারা মাছ ধরে তাদের ফিশারি। তো সেইটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত হয়েছে। কিভাবে জানলাম? কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আমাকে চিঠি দেয়নি, হ্যাঁ, তারা যেখানে পেয়েছে সেখান থেকে ছাত্রদের বলেছে ওই আর্টিকেলটা পড়বা। তো এটা কেবল আমাদেরই একজন সহকর্মী যিনি কেমব্রিজে পিএইচডি করছিলেন, তিনি দেখতে পেলেন যে তার পাঠ্যতালিকায় এটা চলে আসছে এবং তিনি খুব গর্বিত বোধ করলেন। দেশে ফিরে তিনি আমাকে খুঁজতে থাকলেন যে স্যার কোথায়। খুঁজে খুঁজে পেলেন 2-3 দিন পরে, পাওয়ার পরে বলেন কেন, কী জন্য খুঁজছো? বলে যে স্যার আপনার একটা লেখা আমাদেরকে পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করেছে, আমি অত্যন্ত গর্বিত। আমার ইউনিভার্সিটির একজন শিক্ষকের লেখা এবং আমার বাংলাদেশের একজন শিক্ষকের লেখা ওই রকম একটা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকা অন্তর্ভুক্ত হয়েছে। আমি লোকালি ছেপেছি কোনো একটা লেখা, বিদেশের কোনো একটা কনফারেন্সে প্রেজেন্ট করেছি, তারপরে আর এটাকে অন্য আর্টিকেল হিসেবে পাঠানোর চেষ্টা করিনি। দেখা গেল পৃথিবীর 22টা ইউনিভার্সিটিতে সেটা পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত। এগুলি ওই যে কী বলেন না আপনারা, লিঙ্ক, ওই লিঙ্ক দিয়ে আমি একজনকে বলেছিলাম যে খুঁজে দেখো কিছু আছে কি না, তো দেখা গেল যে আছে। এছাড়াও আরও পাবলিকেশন আছে, যথেষ্ট আছে, সেটা করেছি। তো কথাটা হচ্ছে এগুলো সবগুলিই আমার নিজের মৌলিক চিন্তার ফলাফল, এর নকল করা না। তো কথাটা হচ্ছে নকল না করে তো আপনি এত লেখা লিখতে পারবেন না। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য কি, সংখ্যা বাড়ানো না গুণ বাড়ানো? আপনার এখানে বলি, আমার মনে হয় শ্রোতাদের মধ্যে যদি কেউ বিদ্বজ্জন থাকেন তাদের উপকার হবে। পিয়ারো সাফা বলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন অধ্যাপক ছিলেন। তিনি কেমব্রিজের সকলের গুরু হিসেবে চিহ্নিত ছিলেন এবং উনি বেসিক্যালি ছিলেন একজন ইটালিয়ান এবং মুসোলিনির অত্যাচারে তিনি ইংল্যান্ডে চলে আসেন। তো তার সারা জীবনের পাবলিকেশন হলো 90 পৃষ্ঠার একটা মনোগ্রাফ, প্রোডাকশন অফ কমোডিটিস বাই মিনস অফ কমোডিটিস। কিন্তু তিনি প্রচুর ম্যানাস্ক্রিপ্ট হাতে লিখে গেছেন, কয়েক ট্রাঙ্ক ভর্তি। আমি একবার কেমব্রিজে গেলাম, সেখানে আমার যে সুপারভাইজার ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সাফার লেখা টাকার সম্পর্কে। তখন উনি বললেন যে তুমি বিশ্বাস করতে পারবে না,
কয়েক ট্রাঙ্ক তিনি লিখে রেখে গেছেন এবং মৃত্যুর সময় তিনি উইল করে গেছেন তার 2 জন অনুসারী ডিসাইপল বলতে মানে একাডেমিক ডিসাইপল তাদের দায়িত্ব হবে এগুলিকে এডিট করে বই আকারে প্রকাশ করা। এর মধ্যে আমার সুপারভাইজার প্রফেসর কৃষ্ণা ভারদ্বাজ, ইন্ডিয়ান মহিলা, উনি অল্প বয়সে মারা গেছেন, ব্রেইন টিউমার হয়েছিল। তো আমি প্রবাবলি তার শেষ দিকের পিএইচডি স্টুডেন্ট। তিনি 2টা বই মৃত্যুর আগে তৈরি করে যেতে পেরেছিলেন, আর প্যাসিনিটি আরও তৈরি করেছেন। তো দেখেন তিনি গুরু হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন এবং গুরু হিসেবে সবার শ্রদ্ধেয় ব্যক্তি হয়েছেন। ওই কতটা ছাপার অক্ষরে প্রকাশ হয়েছে সেটার ভিত্তিতে নয়। তো এইটাও আমাদেরকে মনে রাখতে হবে যে মেন্টর হিসাবে আপনি কতটা যোগ্য এবং কতটা অনুসরণীয়, অনুকরণীয়। হ্যাঁ, খালি বস্তার পর বস্তা, যেটাকে অনেক সময় বলা হয় গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ কম্পিউটারের একদিক থেকে কিছু ডাটা ঢুকিয়ে দিলেন আর কিছু রেজাল্টস বেরিয়ে আসলো, সেটাই একটা মহা গবেষণা হয়ে গেল, নট নেসেসারিলি।